হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ইউ এভরিওয়ান টু মাই ক্লাস। এবং সবাই ভালো আছো এই আশাটা নিয়ে শুরু করছি আজকের ক্লাস। এবং ডেফিনেটলি তোমরা দেখতে পাচ্ছ দ্যাট ইট ইজ গোয়িং টু বি আ সেশন ফর ক্লাস 10 অ্যান্ড ইট ইজ গোয়িং টু বি দ্য ক্লাস অফ টেক্সট অ্যানালিসিস অ্যান্ড দ্য অ্যানালিসিস অফ দ্য পোয়েম শি ফিভার written by John Masefield and of course lesson 6. তো যে কবিতাটা আমরা পড়ব এই কবিতাটা পড়তে যাওয়ার আগে প্রথমে একটা ব্যাপার ক্লিয়ার করে নেওয়া দরকার আছে যে এই কবিতা কিন্তু এমন এক ধরনের মানসিক গঠন বা মানসিকতাকে তুলে ধরছে যে মানসিকতার সঙ্গে কিন্তু আমরা অ্যাভারেজ পিপল বা যারা সংখ্যা গুরু বা মেজরিটি অফ দ্য পিপল আমরা কিন্তু বিলং করি না। মেজরিটি অফ দ্য পিপল বা আমরা বেশিরভাগ জন কিন্তু মোটামুটি একটা নির্ঝঞ্ঝাট আরামপ্রিয় মোটামুটি সেফ অ্যান্ড সিকিউর লাইফ লিড করতে অভ্যস্ত বা আমরা ইচ্ছুক। আমাদের জীবনে আমরা যতটা সম্ভব রিস্ক বা সোকল্ড ঝামেলা রিডিউস করতে পারি, যতটা সম্ভব বিপদ বা ঝুঁকি থেকে দূরে থাকতে পারি, ততই আমরা খুশি বা মোটামুটি ঠিকঠাক ভালো আছি বলে আমাদের একটা ফিলিং হয়। কিন্তু এই গতানুগতিক যে ধারা তার বাইরে বিয়ন্ড দিস টাইপ অফ স্টিরিওটাইপ লাইফ প্যাটার্ন দেয়ার মে বি সাম পার্সনস হু থিঙ্ক আ বিট ডিফারেন্ট। তাদের কাছে এই জীবনটা হচ্ছে নিতান্ত বোরিং লাইফ এবং তাদের কাছে দ্য রিয়েল মিনিং অফ লাইফ অবভিয়াসলি কনসিস্টস ইন নট দ্য ডোমেস্টিক স্ফিয়ার বাট দ্য লাইফ অফ অ্যাডভেঞ্চার। এবং এই অ্যাডভেঞ্চারাস যে লাইফ যেটা তারা খুব পেতে চান নিজেদের জীবনে প্রতিনিয়ত, সেই ধরনের অ্যাডভেঞ্চার প্রিয় একটা জীবন, যে জীবনে কিন্তু প্রতি মুহূর্তে বাধা রয়েছে, বিপত্তি রয়েছে, ঝুঁকি রয়েছে এবং বিপন্নতাও থাকতে পারে, জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তা সত্ত্বেও ওই জীবনটা খুব বেশি কাম্য এই সমস্ত মানুষদের কাছে এবং এটাই এই কবিতায় তুলে ধরা হয়েছে। ওকে, এই কবিতাটা কিন্তু ওই বিরল না হলেও কম সংখ্যক মানুষের মধ্যে দেখতে পাওয়া মানসিকতাকে তুলে ধরে, যে মানসিকতা অ্যাডভেঞ্চারকে জীবনের যথার্থতা বা জাস্টিফিকেশন বলে মনে করে। ওকে, ফলে আমরা সাধারণ মানুষেরা যে আলু ভাতে মার্কা জীবন, আলু ভাতের কথা মানেটা কি? আলু ভাতে মার্কা কথা মানেটা হচ্ছে যেটা আমাদের ট্র্যাডিশনাল সেফ সিকিউর সো কল্ড অ্যাডভেঞ্চারলেস লাইফ, সেই জীবনটা কিন্তু যারা অভ্যস্ত আমরা তারা কিন্তু এই মানসিকতাটাকে বুঝতেও পারবো না। এর সঙ্গে নিজেদেরকে ইউনিফাই করা তো দূরের স্থান, আমরা ভাববো এদেরকে পাগলারি টাইপের মানুষ আমরা ইউজুয়ালি ভেবে বসি এদেরকে। তো সামহাও শি ফিভার এই টাইটেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি সেই টাইটেলের তাৎপর্য পরে আসছি, তার আগে জেনে নেবো কিন্তু ডেফিনেটলি জন মেসফিল্ড সম্পর্কে। সো দেয়ার ইজ দ্য সেকশন দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। এই পোর্শনে কিন্তু অথরের সম্পর্কে অর্থাৎ এখানে পোয়েটের সম্পর্কে বলা রয়েছে, আমরা একটু দেখে নিই। জন এডওয়ার্ড মেসফিল্ড বর্ন ইন 1778 অর্থাৎ 19th সেঞ্চুরির দ্বিতীয় ভাগে ওনার জন্ম, অ্যান্ড ডাইড ইন 1967 এবং দেখতে পাচ্ছি 20th সেঞ্চুরির দ্বিতীয় ভাগে তার মৃত্যু। তো ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, একজন ইংরেজ কবি, রাইটার। শুধু কবি নন, তিনি অন্যান্য দিকেও নিজের যে প্রতিভা অর্থাৎ রাইটিং জিনিয়াস সেটাকেও তিনি বিকশিত করেছিলেন। অ্যান্ড পোয়েট লরিয়েট অফ ইউনাইটেড কিংডম। পোয়েট লরিয়েট ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি ইংল্যান্ডের একটা খুব সম্মানজনক পদ, যেটা সাহিত্যিকদের কাছে প্রচণ্ড রকম একটা প্রেস্টিজিয়াস ব্যাপার। এবং এই পোয়েট লরিয়েট ব্যাপারটা কিন্তু এখন নয়, চলে আসছে সেই কবে থেকে, 17th সেঞ্চুরি থেকে, 1616 থেকে আনঅফিসিয়ালি, যখন আমরা দেখতে পাই বেন জনসনকে আনঅফিসিয়ালি পোয়েট লরিয়েটের একটা পদমর্যাদা দেওয়া হয়েছিল। তারপরে যদি খুব ভুল না বলে থাকি 1668 থেকে জন ড্রাইডেনের যে ফেসটা আমরা পাই জন ড্রাইডেনের কাছ থেকে, তারপর আর বিভিন্ন জন পোয়েট লরিয়েট হয়েছে। অ্যাকচুয়ালি পোয়েট লরিয়েট এই পোস্টটা অনারারি পোস্ট এবং এখানে যাকে অ্যাপয়েন্ট করা হয় সেই অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু ইংল্যান্ডের রাজা বা রানী যিনি সিংহাসনে থাকেন তিনি করে থাকেন। একসময় রাজা বা রানী তাদের সোল ডিসক্রিপশনের উপর দাঁড়িয়ে তাদের নিজস্ব সিদ্ধান্ত নিতেন। এখন কিন্তু যেহেতু ওই দেশে আলংকারিক রাজতন্ত্র রয়েছে, তো অর্নামেন্টাল তাদের মনার্কির যে দেশ, সেখানে রাজা বা রানী নিয়োগ করেন, তবে তার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করতে হয়। এবং যারা পোয়েট লরিয়েট হন তাদের কাছ থেকে এক্সপেক্ট করা হয় তারা বিভিন্ন ন্যাশনাল অকেশনে খুব ভালো ভালো লেখা লিখে জাতিকে গৌরবান্বিত করবেন।
বাইরের জগতের কাছে জাতির যে আইডেন্টিটি বা পরিচিতি সেটাকে আরও বেশি উজ্জ্বল করে তুলবেন। সো এটাই ভাবা হয় এবং ডেফিনেটলি এই পোয়েট লরিয়েটরা যেরকম সম্মান পান একসঙ্গে আর্থিক একটা প্রাপ্তিও থাকে। সামহাউ লেটস গো টু দ্য ডিসকাশন। তো ইউনাইটেড কিংডম ফ্রম 1930 সাল থেকে মৃত্যু পর্যন্ত অর্থাৎ 67 সাল 67, সো 37 ইয়ার্স, এক্সেলেন্ট। 37 বছর ধরে তিনি ছিলেন পোয়েট লরিয়েট। হি ইজ অলসো রিমেম্বার্ড অ্যাজ দ্য অথর অফ দ্য চিলড্রেন্স নভেলস, বাচ্চাদের যে বিভিন্ন নভেল যার জন্য তিনি বিখ্যাত, তার মধ্যে দুটো এখানে উল্লেখ করা রয়েছে, যেটা হচ্ছে দ্য মিডনাইট ফোক অ্যান্ড দ্য বক্স অফ ডিলাইটস। অ্যাকচুয়ালি এই দুটো উপন্যাস কিন্তু যদিও বাচ্চাদের, তা হলেও কিন্তু এর মধ্যে অনেক বড়দের ইস্যু রয়েছে। তো সেটা আমি এখানে বলছি না। দুটো নভেল যদি কখনো সময় তোমরা পাও, বড় হয়ে ইংরেজি নিয়ে পড়াশুনো করো, তাহলে কিন্তু এটা পড়ে নিও। তো এই হচ্ছে মোদ্দা বিষয়। এবার আমি ফিরে যাব কিন্তু সি ফিভার এই টাইটেলটা এবং একটা সিনপসিস দেওয়া রয়েছে, সেই সিনপসিসটা ছোট করে আমি একটু ছুঁয়ে যাব। অ্যাকচুয়ালি ফিভার মানে আমরা জানি কি, উত্তপ্ত অবস্থা, শারীরিকভাবে উত্তপ্ত অবস্থা। অনেকে বলেন ফিভার কোনো রোগ নয়, এটা অন্য রোগের উপসর্গ মাত্র। যাই হোক না কেন, তো সি ফিভার মানে সমুদ্র জ্বর নাকি, যে সমুদ্রে গেলে যে জ্বর হয়, না, ডেফিনেটলি তা নয়। এখানে ফিভার বোঝাচ্ছে এক্সাইটমেন্ট, প্যাশন, যে প্যাশনে মানুষ রেসলেস হয়ে যায়। ঠিক আছে, ফিভার হলে যেরকম মানুষ বিকারগ্রস্ত হয়ে যায়, অনেক সময় হাই ফিভার মানুষ বিকারগ্রস্ত হয়ে যায়, তেমনিভাবে ওভার এক্সাইটমেন্ট যদি কোনো মানুষের মধ্যে কোনো একটা বিষয় তৈরি হয়, সে তখন হয়ে যায় কি অনেক বেশি রেসলেস। ঠিক আছে, ওই বিষয়টা সম্পর্কে ওভার প্যাশনেট, ওভার অ্যাটাচড। ওকে, তখন ওটাকেই সে জীবনের ধ্যান জ্ঞান ভেবে বসে। ওকে, তো সমুদ্রকে নিয়ে যে প্যাশন, সমুদ্রের যে জীবন, ম্যারিন লাইফ, এবং যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় কিন্তু ম্যারিন লাইফ আজকের মতো এত সিকিওর ছিল না। যদিও সমুদ্র কোনোদিনই সিকিওর নয়, যে কোনো মুহূর্তে সমুদ্র তার রুদ্ররূপ ধারণ করে বিশাল বড় জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে আমি ওটা বলছি না, এখন কিন্তু অনেক বেশি প্রোটেকশন থাকে, অনেক বেশি হেল্প হ্যান্ড থাকে, বিপদে পড়লেও উদ্ধার করে আনার একটা সম্ভাবনা অনেক বেশি পরিমাণে থাকে, আগে যেটা ছিল না। ফলে তখন যারা পালতোলা নৌকায় করে বা পালতোলা জাহাজে করে সমুদ্রপথে পাড়ি দিতেন, তাদের জীবনটা কিন্তু প্রতি মুহূর্তে এন্ডেঞ্জার হওয়ার একটা চান্স থাকতো। তো সেইখানে দাঁড়িয়ে এই যে অ্যাডভেঞ্চারাস লাইফ, সেই লাইফের প্রতি তিনি একটা প্রবল আকর্ষণ অনুভব করছেন। দ্য পোয়েম স্পিক্স অফ দ্য এক্সাইটমেন্ট দ্য পোয়েট ফিলস অ্যাট দ্য অ্যান্টিসিপেশন অফ সি ভয়েজ। যারা পাহাড়ে চড়ে, যারা জঙ্গলে যে এক্সপ্লোরেশন বিপজ্জনক, এই যে ম্যান ভার্সেস ওয়াইল্ড আমরা দেখি বেয়ার গ্রিলসে, তো আমরা অবাক হয়েছি এই লোকটা কি পাগল নাকি, এত বিপজ্জনক জায়গায় চলে যায়। তো যাই হোক না কেন, এদের ওই মানসিকতাটা হচ্ছে এই রেয়ার মানসিকতা, যারা সমুদ্রে ওই প্রবল বিক্ষুব্ধ যে জীবন, বিক্ষুব্ধ ঝঞ্ঝাময় যে জীবন, সেই জীবনটাকে যারা ভালোবাসে, তাদের মধ্যে কিন্তু আমরা একটা এক্সাইটমেন্ট দেখি, যে এক্সাইটমেন্টটা কিন্তু ওই অ্যাডভেঞ্চারাস লাইফের জন্য। এটা সি ভয়েজ, ভয়েজ মানে সমুদ্রযাত্রা। তো সমুদ্রযাত্রায় যাওয়ার জন্য তিনি উদ্গ্রীব হয়ে আছেন। কবে তিনি যাবেন, আগে গেছেন, এখন আমরা মোটামুটি গেস করতে পারবো যে তিনি বাড়িতে একটা আইডল লাইফ লিড করছেন, সেটা তার ভালো লাগছে না। ইট সিমস টু বি সো মাচ বোরিং, সোল কিলিং, যেন মনে হচ্ছে মনে মনে তিনি মরে যাচ্ছেন, এখান থেকে মুক্তি চাইছেন। দ্য প্যাশনেট ডেসক্রিপশন অফ দ্য সি স্কেপ, স্কেপ মানে রূপ, সমুদ্রে যে রূপ, তার যে একটা আবেগময় বর্ণনা, রিভিলস দ্য ইটার্নাল ডিজায়ার অফ ম্যান টু সিক দ্য স্প্লেন্ডার অফ নেচার। এটা সব মানুষ না হতে পারে, কিন্তু কিছু মানুষের মধ্যে প্রকৃতির যে আদি অকৃত্রিম নিষ্কলুষ রূপ, সেটা ভয়ঙ্করও হতে পারে। সুনামি যখন ধেয়ে আসছিল, তার সামনে কিছু মানুষ হাঁ করে তাকিয়ে দেখছিল, বাকিরা সবাই ছুটে পালাচ্ছে, তাহলে ওই লোকগুলো কি বোকা ছিল? ডেফিনেটলি নয়। তারা ওই বিরল যে দৃশ্য, সেটা দেখে একদম স্পেল বাউন্ড হয়ে গেছিল। তাদেরকে বোকা বললেও বলতে পারি আমরা, গাধা বললেও বলতে পারি, বাট দে ওয়ার ডিফারেন্ট। আমাদের চোখে তারা যাই হোক না কেন, দে ওয়ার ডিফারেন্ট। যাই হোক, তো সমুদ্রের সেই রূপ, যে রূপ আসলে মানুষের কাছে শুধু সমুদ্র নয়, পাহাড় বলো, সমুদ্র বলো, জঙ্গল বলো, তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো মানুষের কাছে, কতিপয় মানুষের কাছে হলেও চিরকাল থেকে গেছে কিন্তু একটা চরম আকর্ষণের জায়গা হিসাবে। এই কবিতাটা সেটাকেই তুলে ধরছে। লেটস বি মুভিং টু দ্য টেক্সট ইটসেলফ। চলো, লেট আস মুভ, রিড দ্য ফলোইং। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেইন, যেটা বলছিলাম, আগেও গেছি, আবারও যেতে চাই, আমাকে অবশ্যই যেতে হবে সমুদ্রে। টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। কোন সমুদ্রে?
সেই যে লোনলি সি, লোনলি মানে যেখানে ক্রাউডিং নেই। আমরা পৃথিবীর স্থলভাগে প্রচুর প্রচুর মানুষজন দেখতে পাই, এখানে মানুষ না দেখতে পাওয়াটাই অস্বাভাবিক, আর ওখানে মানুষ দেখতে পাওয়াটা অস্বাভাবিক, কারণ সমুদ্রের বুকে তো আর আমাদের ঘরবাড়ি নেই। তো একটা অদ্ভুত সলিটিউড থাকে, লোনলিনেস থাকে। সেই লোনলিনেস আমরা যারা সাধারণ মানুষ, যারা ওই আলু ভাতে মার্কা জীবনযাপন করি, তারা কিন্তু ওটাকে ঠিক নিজেদের মধ্যে নিতে পারবো না। যাই হোক, টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ অ্যান্ড স্টার টু স্টিয়ার হার বাই। এবং আমার শুধু চাওয়া, আমি চাই কি না একটা বড় শিপ, টল বলতে এখানে লার্জ বোঝাতে পারে, আবার টল মানে লম্বা এই অর্থে যার মাস্ট বা মাস্তুলটা অনেক লম্বা, ঠিক আছে। আর মাস্তুল বড় হতে গেলে জাহাজটাও অটোমেটিক্যালি বড় হতে হবে, তাই না? তো অল আই আস্ক ইজ এ টল শিপ অ্যান্ড এ স্টার, এবং একটা গাইডিং স্টার দরকার। আমরা জানি কম্পাস আবিষ্কারের আগে যখন সেভাবে খুব একটা লাইট হাউসও গড়ে ওঠেনি, তখন হতো কি না আকাশে পোল স্টারের অবস্থান থেকে বা অন্যান্য নক্ষত্রের অবস্থান থেকে ম্যারিনাররা তাদের দিক ঠিক করতেন। তবে এই ব্যাপারটা ঘেঁটে যেত, খুব প্রবলেম তৈরি হতো যখন ঝোড়ো রাতে বা ক্লাউডি নাইটসে তারারা অদৃশ্য হয়ে যেত। যাই হোক, মোটামুটি নর্মাল কন্ডিশন আমরা কি দেখি, তারারা কিন্তু রাতের বেলায় নাবিকদের দিকচিহ্ন নির্দেশ করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা করতো। কই বলছেন আমার একটা বড় জাহাজ এবং সঙ্গে তারা থাকলেই চলবে, আর কি চাই আমি? অ্যান্ড আই উইশ ফর দ্য হুইলস কিক। হুইল মানে স্টিয়ারিং হুইল, জাহাজের ডিরেকশন ঠিক রাখার জন্য ছোট নৌকা হলে হাল থাকে আর ওখানে থাকে হুইল। তো সেটাকে ধরে যিনি ডিরেকশনটা দেন জাহাজের প্রবল ঢেউয়ের মুখে, ইন ফেস অফ দ্য লার্জ ওয়েভস, ইট ইজ ভেরি হার্ড টু কিপ দ্য স্টিয়ারিং হুইল স্টেডি। এবং সেক্ষেত্রে একটা কিক বা জার্কিং আসে, প্রচণ্ড চাপ আসে, সেটাই কিন্তু আমার কাছে থ্রিলিং। উনি বলছেন আমি চাই সে স্টিয়ারিং হুইলের কিক অ্যান্ড দ্য উইন্ড সং। আমি শুনতে চাই, আবারও চাই, আগেও শুনেছি আবারও চাই, বাতাসের গান, বাতাস যে বয়ে যাচ্ছে শোঁ শোঁ শব্দে, ঠিক আছে, সেই শব্দটা আমি শুনতে চাই। অ্যান্ড দ্যাট ইজ দ্য সং অফ দ্য উইন্ড অ্যাজ ইফ টু দ্য পোয়েট অ্যান্ড দ্য হোয়াইট সেল সেকিং। এবং বড় বড় সাদা পাল, নৌকার পালগুলো ইউজুয়ালি সাদাটে হতো, তো সেই সাদা পাল যারা বাতাসে কাঁপবে, ওকে, সোয়েলড আপ আন্ডার দ্য প্রেশার অফ দ্য উইন্ড অ্যান্ড সেকিং আন্ডার দ্য প্রেশার অফ দ্য উইন্ড, সেই ধরনের সেলগুলো আমাকে মানে আমার দেখতে খুব ভালো লাগবে, আমি চাই তাদের কাছে আবার যেতে। অ্যান্ড আই মাস্ট গো ডাউন টু দ্য গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস। সকালবেলা শীতের দিনে বিশেষ করে যখন সকাল হচ্ছে, গ্রে ডন ব্রেকিং, তখন আলো পরিষ্কার ফুটে ওঠেনি, উজ্জ্বল যে দিন, ব্রাইট ডে হ্যাজ নট বিন ইন ইটস ফুল স্প্লেন্ডার, সেই সময় হয়তো কোনো শীতের সকালে বা ঠান্ডা একটা ওয়েদারে মিস্ট সমুদ্রের উপর দেখা গেলো, একটা মিস্টি ওয়েদার, তো সেই মিস্ট আস্তে আস্তে করে কেটে যাচ্ছে, সেই মিস্টের মুখ আমি দেখতে চাই, বা সেই মিস্টে থাকা সমুদ্রের মুখ আমি দেখতে চাই। আই ওয়ান্ট টু গো টু দ্য গ্রে মিস্ট, ধূসর সেই কুয়াশার আবরণ, যে আবরণটা ঢেকে যেন সমুদ্র তার মুখ ঢেকে রেখেছে এবং আস্তে আস্তে করে দিনের আগমনে মুখটাকে যেন আবরণ মুক্ত করছে, আমি সেই দৃশ্য দেখতে চাই। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ আগেইন, আমি যেতে চাই আবারও সেই সমুদ্রে। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ এ ওয়াইল্ড কল। রানিং, মুভিং যে টাইড বা জোয়ার, তার যে একটা আহ্বান। অ্যাকচুয়ালি এটা হয় না যে পুজো এলেই ঢাকিদের মন নেচে ওঠে, বর্ষা পড়লে চাষিদের মন নেচে ওঠে, তো এইরকম ব্যাপারটা। যেমন যারা যাত্রা অভিনয় করেন তাদের যখন কনসার্ট বেজে যায় তাদের একটা অদ্ভুত ফিলিং হয়, তেমনি ইনি বলছেন জোয়ার এলেই জোয়ার একটা অদ্ভুত যেন ডাক আমার কাছে এসে পৌঁছয়। অ্যান্ড আই মাস্ট গো টু রেসপন্ড টু দ্যাট কল। দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ এ ওয়াইল্ড কল। ওয়াইল্ড মানে এখানে ম্যাডেনিং, আমাকে যেন পাগল করে দেয়। এখানে ওয়াইল্ড মানে বন্য নয়, এখানে ওয়াইল্ড কথা মানে হচ্ছে উন্মত্ত একটা কল, উন্মত্ত করে দেয় আমাকে এরকম একটা কল, অ্যান্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড। এবং এটা এত স্পষ্ট একটা আহ্বান, ইট ইজ সো স্ট্রং আ কল, যেটাকে আমি অস্বীকার করতে পারি না। ইট ইজ ইরেজিস্টেবল ফর মি, এটা আমার কাছে অপ্রতিরোধ্য, আমি এটাকে রোধ করতে পারি না। অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে। আর এক্ষেত্রে আমি চাই যেটা সেটা হচ্ছে একটা উইন্ডি ডে। উইন্ডি কথা মানে হচ্ছে ফেভারেবল উইন্ড যেখানে রয়েছে, এখানে বাতাসের বহমানতা রয়েছে। অ্যাকচুয়ালি বড় বড় জাহাজ তো আর দাঁড় টেনে চালানো সম্ভব নয়, উইন্ড প্রেসারে চলতো। আর এই উইন্ড প্রেসারে চলা জাহাজগুলোর স্মুথ মুভমেন্ট টোটালি ডিপেন্ড করতো বাতাসের ফেভারের উপরে। তো উইন্ডি ডে মানে কিন্তু ঝোড়ো বাতাসের কথা বলা হচ্ছে না, উইন্ডি ডে কথা যেটা বলা হচ্ছে সেটা কিন্তু ডেফিনেটলি
ফেভারেবল উইন্ড, সেই ধরনের উইন্ডি ডে আমি চাই যখন কিনা হবে কি দ্য হোয়াইট ক্লাউডস উড বি ফ্লাইং। তো সাদা সাদা মেঘগুলো যেখানে আকাশে উড়ে বেড়াবে, অ্যাকচুয়ালি দ্য হোয়াইট ক্লাউডস ইউজুয়ালি সিগনিফাই গুড ওয়েদার অ্যান্ড দ্য ব্ল্যাক ক্লাউডস ডেফিনেটলি দ্য অপোজিট, মিনস দ্য রাফ ইভিল স্টর্মি ওয়েদার। তো সাদা মেঘ যখন বাতাসে উড়ে বেড়ায় তখন কি বোঝায়? দ্য ওয়েদার ইজ ফাইন, ওকে। And all I ask is a windy day with the white clouds flying and the flung sprays, fling কথা মানে হচ্ছে সজোরে নিক্ষেপ করা, ফ্লাং মানে তাহলে নিক্ষিপ্ত, সজোরে নিক্ষিপ্ত যে জলের স্প্রেগুলো, অ্যাকচুয়ালি when the ship moves forward, okay, just cutting the waves coming towards it, তখন কি হয়? The waters usually get flung on both the sides. তো এই জলগুলো হয় কি দুদিকে ছিটকে যেন বেরিয়ে যায়। তো সেই দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম, তার সঙ্গে ফেনাও আছে, স্পিউম মিনস ফেনা, ফোম। তো সেই জলের সঙ্গে বাতাসের সঙ্গে ফেনা উড়ে যাচ্ছে, সেগুলোর ছোঁয়া, আই ওয়ান্ট টু গেট দ্য টাচ অফ দ্য স্প্রেইং ওয়াটার দ্যাট ফ্লোয়িং অর দ্য ফ্লোটিং স্পিউম অ্যান্ড দ্য সি গালফ ক্রাইং। এবং একই সঙ্গে সমুদ্র শকুন বা সি গাল, যেগুলো সি গার্লস, দে বি ফলোয়িং দ্য শিপস। এটা একটা কারণ থাকে যে যখন জাহাজ সমুদ্রে যায় তখন জাহাজের গতির সঙ্গে একটা ক্লাস হয়, তো ঢেউয়ের, তখন মাছগুলো অনেক বেশি লাফাতে থাকে। আর ইট ইজ ভেরি ইজি না হলেও ইট ইজ কোয়াইট ফেভারেবল সিচুয়েশন ফর দ্য সি গার্লস অ্যান্ড আদার সি বার্ডস টু ক্যাচ দেয়ার ফ্রেজ, তাদের শিকার ধরতে খুব সুবিধা হয়। তো সেই জন্য আমরা দেখি প্রায়শ সমুদ্রে যখন জাহাজ চলে বা বড় বড় নৌকা চলে তার সঙ্গে সিগালগুলো তাদের ফলো করে, এবং সিগাল তাদের যে নর্মাল ডাকগুলো থাকে সেই ডাকগুলো ডাকতে থাকবে। সো দিস ইজ দ্য অ্যাম্বিয়েন্স, এই যে অ্যাটমসফিয়ার, যে অ্যাটমসফিয়ারে যা যা আমরা বর্ণনা পাচ্ছি এই সব কিছুই কিন্তু কবির কাছে খুব অ্যাট্রাক্টিভ, ওকে, সো মাচ ইন্টারেস্টিং, সো মাচ প্যাশনেট হি ইজ ফিলিং ফর অল দিস। It is so irresistible a call, an attraction that he can't deny it. Okay? I must go down to the seas again. আমি আবারও যাব সমুদ্রে, to the vagrant gypsy life. Vagrant মানে ভবঘুরে, the people who don't have any particular shelter or particular place of dwelling. They move from one place to another. Okay? So this is the wandering pattern of life. Gypsy is a particular কমিউনিটি অফ পিপল হু লিড দ্য ভ্যাগ্রেন্ট লাইফ। তো জিপসি হচ্ছে তারা যারা এই ধরনের ভবঘুরে জীবনযাপন করে, এরকম একটা সম্প্রদায়। তো সেই ধরনের জীবন আমি লিড করতে চাই, সেই ধরনের ভ্যাগ্রেন্ট ভবঘুরে জিপসিদের জীবন। জিপসিদের জীবনের সঙ্গে এর মিলটা কোথায়? অ্যাকচুয়ালি যারা সমুদ্রে যা তাদের তো কোনো ডেফিনিট আশ্রয় থাকে না, সমুদ্রে আশ্রয়হীনতাই তাদের কাছে সবচেয়ে বড় আশ্রয়। সো দ্য সো কল্ড শেল্টারলেসনেস ইজ দ্যার গ্রেটেস্ট শেল্টার। ঠিক যেরকম ভ্যাগ্রেন্ট যারা ডোয়েলার্স বা যারা জিপসি, তাদের কাছে সারা পৃথিবীটাই তাদের বাড়ি, তাই না? তো আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেইন, টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে ফর দ্য উইন্ডস লাইক আ ওয়েটেড নাইফ। আমি যেতে চাই সেই পথে যেখানে সি গার্লরা যে পথে মুভ করে, যেখানে হোয়েলরা মুভ করে। হোয়েল, সি গার্লস, হোয়েলস উইদিন দ্য ওয়াটার অ্যান্ড সি গার্লস ইন দ্য এয়ার, বাট বোথ আর all the other associates quite good company to the mariners. তো সমুদ্রের যে তিমি এবং আকাশের যে সিগাল, তারা কিন্তু এই নাবিকদের আদতে সঙ্গী। তো তাদের কাছে আমি যেতে চাই, তাদের রাস্তাটাকেই ফলো করতে চাই, এবং সেই জায়গায় যেতে চাই যেখানে বাতাস হচ্ছে কেমন, জাস্ট লাইক এ ওয়েটেড নাইফ, তীব্র গতিসম্পন্ন, এতটাই গতিসম্পন্ন যেন মনে হচ্ছে জাস্ট লাইক এ সার্ফের নাইফ, অলমোস্ট কাটিং থ্রু এভরিথিং। এত তীব্র গতিতে বাতাস বয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে সব কিছু কেটে ফালা করে দেবে। সো কোয়াইট ন্যাচারালি দিস পার্ট ইজ অবভিয়াসলি সাজেস্টিং দ্য রাফ সি অ্যাট সাম কাইন্ড অফ ক্রিটিক্যাল জাংচার when there is some storm. Okay? And all I ask is a merry yearn. এবং আমার রিক্রিয়েশনের এই সমস্ত অনুষঙ্গগুলো তো রয়েছে, তার সঙ্গে আমি আরেকটি জিনিস চাই, যা চাই সেটা হচ্ছে একটা আনন্দময় কাহিনী, টেল, ইয়ার্ন মিনস টেল, ফ্রম এ লাফিং ফেলোর ওভার। তো সহজে নাবিক যে আমার সঙ্গে হয়তো ওই ভয়েজে গেছে, তাদের কাছ থেকে একটা দারুণ গল্প শুনতেছি যেটা প্রাণবন্ত, এনার্জাইজিং। অ্যাকচুয়ালি বিভিন্ন প্রফেশনের বা বিভিন্ন ফিল্ডের মানুষদের যে সমস্ত জনপ্রিয় বা তাদের কাছে খুব প্রিয় গল্প থাকে, সেগুলো কিন্তু ওই ফিল্ডেরই ম্যাক্সিমাম রিলেটেড।
যারা সঙ্গীতজ্ঞ তাদের সঙ্গীত জগতে প্রচুর কাহিনী থাকে। আমরা যারা শিক্ষক তাদের ছাত্র শিক্ষকের যে সম্পর্কে প্রচুর কাহিনী থাকে। যারা ডাক্তার তাদের ওই ফিল্ডে, যারা ইঞ্জিনিয়ার, যারা চাষি, যারা বিভিন্ন অন্যান্য প্রফেশনে রয়েছেন তাদের কিন্তু নিজেদের প্রফেশনাল ওয়ার্ল্ডের কাহিনীটা প্রচুর থাকে তাদের কাছে, এবং দোজ টেলস আর সো মাচ প্লিজিং টু দেম অ্যান্ড দোজ আর দ্য টেলস দ্যাট দে ওয়ান্ট টু শেয়ার উইথ আদার্স। যদি অন্যের সঙ্গে শেয়ার নাও করা যায়, অন্তত নিজেদের মধ্যে কথাবার্তা বলার সময় তাদের কথার মধ্যে ওই গল্পগুলোই প্রাধান্য পায়। আমরা সেখানে ইন্টারেস্ট ফিল নাও করতে পারি। ডাক্তারদের কাহিনীতে দেখা যাবে আমরা যারা টিচার তাদের অতটা হয়তো ইন্টারেস্ট নেই, ভাইসি ভার্সা। একই রকমভাবে ডাক্তারদেরও দেখা যাবে টিচারদের যে প্রতিদিন ছাত্রছাত্রীদের সঙ্গে অনেক দারুণ দারুণ অভিজ্ঞতা ঘটে, সেগুলোতে হয়তো অতটা ইন্টারেস্ট না থাকতে পারে। কিন্তু যে প্রফেশনাল ওয়ার্ল্ডে রয়েছেন সেই প্রফেশনাল ওয়ার্ল্ডে অন্যান্য মানুষদের সঙ্গে যখন তার কথা হবে, সেই কথার ভেতর কি উঠে আসবে? ওই জীবিকার বা ওই জীবনের বিভিন্ন কাহিনী, সেটাই বলছেন, এবং সেটাই তাদের কাছে এনার্জাইজিং, মোস্ট অ্যামিউজিং। ওকে, আমি ওই ধরনের একটা গল্প শুনতে চাই আমার সহনাবিকের কাছ থেকে। অ্যান্ড কোয়াইট স্লিপ, এবং আরেকটা জিনিস চাই, একটা শান্তির ঘুম। এই শান্তির ঘুম কিন্তু আরামের ঘুম নয়। দ্য স্লিপ অফ লিজার, দ্য স্লিপ অফ কমফর্ট, যেটা আমরা প্রতিদিন এক্সপেক্ট করি সারাদিন অন্তত একবার, বা অন্তত নাও একবার না হলো দুবার, সেই শান্তির আরামের ঘুম এটা বলেনি। এটা কিসের ঘুম? জার্নি যখন শেষ হবে, সুইট ড্রিম অ্যান্ড ওয়েন দ্য লং ট্রিক্স ওভার। ট্রিক মিনস এই যে লম্বা জার্নিটা যখন সাকসেসফুলি কভার করে আমি ফিরে আসবো, যদি ফিরতে পারি, তাহলে একটা অন্তরের স্যাটিসফ্যাকশন থাকবে। There will be some satisfaction within the mind that okay, I have done a great job, I have fulfilled my passion. তখন মনে শান্তি নিয়ে যে ঘুমটা হবে, that would be a quiet and pleasing sleep for me, and most probably in that sleep I will be experiencing some kind of dream. এবং আমার ধারণা, মানে ব্যক্তিগতভাবে আমার ধারণায়, ওই স্বপ্নেও যে অভিজ্ঞতা হবে সেই অভিজ্ঞতাও কিন্তু ওই ম্যারিন লাইফ নিয়ে। সো যা যা এখানে কবি বলেছেন সব কিছুই আসলে প্রচণ্ড রকম একজন সমুদ্র জীবনের প্রতি প্যাশনেটলি অ্যাটাচড মানুষের অন্তরে তীব্রতম আকাঙ্ক্ষা তিনি তুলে ধরেছেন। এটা হয়তো ম্যারিন লাইফের ক্ষেত্রে আমরা দেখলাম, ঠিক যেরকম যারা মাউন্টেনিয়ারিংয়ে যান, যারা বিভিন্ন ওয়াইল্ড অ্যাডভেঞ্চার্সে যান, তাদেরও মানসিকতাটা অলমোস্ট একই। আমি আবারও প্রথম পয়েন্টে ফিরছি, আমরা যারা অ্যাভারেজ পিপল, মেজরিটি অফ দ্য নাম্বার অফ পপুলেশন, তারা কিন্তু এই ব্যাপারটা ঠিক হয়তো বুঝে উঠতে পারবো না। আর যদি বুঝে উঠতে পারি, দেন দেয়ার ইজ দ্য জাস্টিফিকেশন অফ দিস পয়েন্ট। সো আজকে এইটুকুই থাক, বাদ বাকি যে অংশটা রয়েছে এক্সারসাইজে, সেটা হবে পরের ক্লাসগুলোতে। সো স্টে ওয়েল, মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।